ঠিক তখনই তিনি আমায় ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো এই ছেলেকে কেউ ভালো করে চেনেন না, কারণ আমি যতদূর জানি সে কখনো নিজের পরিচয় দিবে না, তাই তার পরিচয়টা আমিই দিয়ে দিচ্ছি। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, যে কিনা ছদ্মবেশে এতদিন লেখাপড়া করে আসছে। আফজাল সাহেবের মুখে এমন কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়লো মতন অবস্থা। সবাই হাঁ করে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। বিশেষ করে মায়া আর তার বাবার জন্য পায়ের নিচ থেকে পুরোপুরি মাটি সরে গেছে। তারা যেন সাপের 5 পা দেখেছেন নতুন করে চমকে আছে। আমি চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় পেয়ে কলেজের প্রিন্সিপাল জোরে চেঁচিয়ে উঠল, কি আকাশ মাহমুদ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ মাহমুদ আমার একমাত্র পুত্র সন্তান। স্যার বিশ্বাস করেন, আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আপনার কথাগুলো। এই ছেলে কলেজে একদম সাদাসিধা হয়ে চলতো, সেই ছেলে কিনা শহরের টপ বিজনেসম্যানের ছেলে। সেটা আপনার না, কারোকেই বিশ্বাস হবে না। আমি তাকে বলেছিলাম যে সে কোনোদিন মানুষের হতে পারবে না, তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসে। আর আমারও তো বিশ্বাস হয়নি যে আমার ছেলে এত নোংরাভাবে চলাফেরা করে। গতকাল একজন এসে যখন ওর খবর দেয়, তখন আমি খোঁজ লাগাই, তারপর ওরাও একই কথা বলে। তারপর আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্যার সত্যি আজ নিজেকে কলেজ প্রিন্সিপাল মনে হচ্ছে, কারণ এমন একটা বিনয়ী ছেলেকে কলেজে অ্যাডমিশন দিয়েছি, যে কিনা শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে হয়ে কোনো বড়াই করেনি। আচ্ছা ছাড়ুন এখন এইসব কথা। এখন তো জানলেন সে কার ছেলে। আশা করব আজকের পর আমার ছেলের এই কলেজে কোনো অসুবিধা হবে না। একদম হবে না স্যার, আজকের পর আমি নিজেই ওর নিগরানি করব, আর ভালো মন্দের সমস্ত কিছুই আমি দেখাশোনা করব। স্যার আর বাবার কথা শুনে ভিতরটা রাগে ফেটে যাচ্ছে, কারণ আমি তো এসব চাইনি। আমি চেয়েছি সাধারণ জীবনযাপন, যেখানে কোনো বড়াই থাকবে না, কিন্তু আমার বাবা তা হতে দিল না। মাথায় পুরো রক্ত চটে আছে, তাও চুপচাপ করে রইলাম, কারণ এখন কিছু বললে সেটা হাঙ্গামায় পরিণত হবে, তাই চুপচাপ থাকাই ভালো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মায়া বারবার আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে দেখছে। তার অহংকার হয়তো ধুলোয় মিশে গেছে এত সময়ে। এদিকে মায়ের ভেতরে যেন জ্বলে পড়ে যাচ্ছে, ভেতরটা ধুপ ধুপ করে কাঁপছে তার। সেজন্য আফজাল সাহেবের কথা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হায় আল্লাহ, এতদিন কতই না বাহাদুরি দেখিয়েছি এই ছেলের সাথে, কতই না অহংকার করেছি তার সামনে। যেখানে সামান্য একটা অসীম মেয়ে হয়ে এত ভাবমূর্তি নিয়ে চলাফেরা করতাম, সেখানে তার বাহাদুরি আর ভাবমূর্তি কেমন নেয়ার কথা ছিল। যেখানে আমি বাবার বাহাদুরি দেখাতাম, সেখানে তার কেমন বাহাদুরি দেখানোর কথা ছিল। ছেলেটার সাথে করা আচরণগুলো ভাবতেই যেন ভেতরটা কেঁদে উঠলো, চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। এমন কষ্ট হচ্ছে ভেতরে যা বলে বোঝাবার মতন নয়। ছেলেটার সাথে এতটা অন্যায় করার পরেও সে কোনোদিন বড়াই করেনি, যেখানে সে চাইলেই আমায় পায়ের নিচে রেখে পিষে ফেলতে পারত। এমন একটা সাদা সিধা ছেলের সাথে আমি এমন অসৎ আচরণ করে ফেললাম। এমন একটা নরম মনের ছেলের মনে আমি কষ্ট দিয়ে ফেললাম। ও আল্লাহ, এখন কোথায় যাব আমি? আমি তো তাকে ছোট লোক বলে ছেড়ে দিয়েছি, সেখানে সে তো আমার মালিকের রূপ নিল না। ওর কাছে যে করেই হোক মাফ চাইবো আমি। অন্যদিকে প্রিন্সিপাল স্যার আকাশের বাবাকে অনুরোধ করে অতিথি কক্ষে যাওয়ার জন্য। স্যার আপনি প্লিজ অতিথি কক্ষে এসে এসির নিচে বসুন। হ্যাঁ চলুন। আকাশ বাবা তুই থাক, আমি তোর স্যারের সাথে একটু কথা বলে আসি। ওকে। আব্বুর বডিগার্ড গুলো টিনার সাথে কলেজের অতিথি কক্ষে চলে গেল। এদিকে কলেজের সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পাশেই রাফি দাঁড়িয়েছিল, সে আমার থেকে কয়েক হাত দূরে চলে গেল। এই রাফি, কি হয়েছে তোমার? আকাশ, তুমি এত বড় মাপের একজন মানুষের সন্তান, তোমার সাথে কি করে দাঁড়িয়ে থাকি বলো? রাফির কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, তাই সোজা গিয়ে রাফির হাত চেপে ধরে এক কোনায় নিয়ে গেলাম। রাফি, কি সমস্যা কি তোমার? আকাশ, তুমি অনেক বড় মাপের লোক, তোমার সাথে আমার যায় না, তাই দূরত্ব বজায় রেখেছি। রাফি ঠাটিয়ে থাপ্পড় লাগিয়ে দিব বলে দিলাম। কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, আমি কোনোদিন তোমাদের সামনে ওসব নিয়ে বড়াই করেছি? হ্যাঁ, যদি আমার ওসব নিয়ে এত মাথা ব্যথা থাকতো তাহলে আলিশান ভাবে চলাফেরা করতাম আর তোমাদের থেকে দূরত্ব বজায় রাখতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার এমনি থাকতে ভালো লাগে। আকাশ, সত্যি মানুষের মতন মানুষ তুমি। আজকের পর যেন এসব কথা না শুনি। আচ্ছা, আর বলবো না। রাফির সাথে কথা বলছিলাম, পিছন থেকে নাদিয়া এসে আমায় চিমটি কাটলো। শেষমেশ নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে পারলি না তুই। কি করে রাখবো বলো? কোন শয়তান যে বাবাকে আমার খবর দিয়েছে আল্লাহই জানে। হয়েছে, থাক, এখন আর টেস্ট দেখিয়ে কোনো ফায়দা নেই, কারণ যা হবার তা হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা আকাশ, চল ক্যান্টিনে যাই, কারণ আজ তো
ক্লাস হওয়ার কোনো নামগন্ধই দেখছি না। হ্যাঁ চলো। রাফি আমি নাদিয়া মিলে ক্যান্টিনে চলে এলাম। এসে বসে বসে কফি খাচ্ছি। ঠিক সেই সময় মায়ার পুরো গ্যাং ক্যান্টিনে আসলো। তাদের সাথে রিমা নামক মেয়েটাও আছে, যে কিনা আমায় রুমে নিয়ে গিয়ে মেরেছিল। সে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবেন? আকাশ, আসলে সরি, আমি ওই দিন না জেনে তোমার সাথে ওই রকম আচরণ করেছি, যেটা আমার মোটেও করা উচিত হয়নি। হয়েছে জান, আমি কিছু মনে করিনি। আর কিছু বলার আছে কি? আকাশ, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। সেটা লেভেল দেখে করুন। বস্তির ছেলে বলে রুমে নিয়ে গিয়ে গায়ে হাত তুলেছিলেন, সেসব কথা কিন্তু বেশি আগের নয়। সো মুহূর্তের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আকাশ, আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে আমি যার সাথে এমন বাজে ব্যবহার করছি সে আসলে একজন অনেক বড় মাপের মানুষ। আমার কৃতকর্মের জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে তোমাদের বন্ধুত্বের মধ্যে শামিল করে নাও, প্লিজ। ক্ষমা করা যায়, বাট বন্ধু বানানো যায় না আপনাদের, কারণ সেই কোয়ালিটি আপনাদের মাঝে নেই। সো প্লিজ এই টপিক নিয়ে আর কথা বলবেন না। আকাশের কথা শুনে রিমা মন খারাপ করে চলে গেল। রিমা চলে না যেতেই মায়া এসে হাজির। সে এসে একদম ঝাপটে পড়ে আকাশের পায়ের মধ্যে। এই কি করছেন কি? আকাশ প্লিজ, তোমার দুটো পায়ে ধরি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। এই কি বলছেন এসব? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি একজন বস্তির ছেলের পা ধরে মাপ চাইছেন? আকাশ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আর তুমি কোনো বস্তির ছেলে নও, তুমি অনেক বড় মাপের একজন মানুষ। বুঝতে পেরেছেন, এটাই অনেক। এবার প্লিজ এখান থেকে যান। আকাশ প্লিজ মাফ করে দাও না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমার তোমাকে চাই, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। হাসি আসছে খুব আমার। আমি ওই দিনটার কথা এখনো ভুলিনি, যেদিন আমি অসুস্থ শরীর নিয়ে আপনার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিলাম, আর আপনি তার বদলে আমায় সবার সামনে জুতোর বাড়ি মেরেছেন। শুধু তাই নয়, ছেলে পেলে এনেও আমায় মেরেছেন। সেই দিনের স্মৃতিগুলো আমার মনে কাটার মতন বিঁধে গেছে। সো আপনার সাথে আমার ওসবে জড়াবার ইচ্ছে নেই আর। প্লিজ আপনি চলে যান এখান থেকে। না, আমি এখান থেকে যাব না, আর তোমার পাও ছাড়বো না যত সময় না তুমি আমায় বুকে টেনে নেবে। মায়ার কথা শুনে এবার নাদিয়ার রাগ উঠে গেল। সে উঠে এসে পিছন থেকে এক টান দিয়ে মায়াকে আকাশের কাছ থেকে সরিয়ে দিল। এই বড় লোকের দুলালি, প্রেম ভালোবাসা গিয়ে অন্য কারো থেকে আশা কর। আজকের পর যাতে ওর আশেপাশেও তোকে না দেখি। অনেক কষ্ট দিয়েছিস তুই বেচারাকে। আমি ওর সমস্ত সত্য জানার পরেও চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। সো রাস্তা মাপ নিজের মতন। তুই তোর যোগ্য মতন কাউকে খুঁজে নে, কারণ তুই ওর যোগ্য না। আর সে যোগ্যতা বলতে তোর মন দেখেছিল, কিন্তু তুই ওকে নিয়ে পুতুল খেলা খেলেছিস। এবার আল্লাহর ওয়াস্তে দূরে যা, না হয় আমার থেকে খারাপ কেউ হবে না। নাদিয়ার কথা শুনে মায়া ফুপিয়ে কান্না করে দেয়। তার সাথে যেন এমনটাই হওয়া উচিত ছিল। অহংকার করার ফল কখনো ভালো হয় না, সেটা যেন আজ মায়া নিজের চোখে প্রমাণ পেয়েছে। এই আকাশ, চল তো এখান থেকে। তুই আর এখানে 1 মিনিটও থাকবি না। আর আজ থেকে তুই মানুষ গুণে চলাফেরা করবি। চলাফেরা করার আগে ভালো করে লেভেলটা দেখে নিবি। এমন 2 টাকার মেয়ের সাথে মিশবি না একদম। নাদিয়া আকাশের হাত ধরে টেনে কলেজের ভেতর নিয়ে যায়। এদিকে আকাশেরও খারাপ লাগছে মায়ার জন্য। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই, কারণ সে আমার সাথে প্রতারণা করেছে। আর প্রতারককে মানুষ ঘৃণা করে, আর আমিও মায়াকে ঘৃণা করি। শুধু তাই নয়, উচ্চ কাতারের ঘৃণা করি মায়াকে। আমি মরে গেলেও ওর সাথে আর কোনো কিছু করা সম্ভব নয়। অন্যদিকে মায়া এখন ক্যান্টিনে বসে ফুপিয়ে কান্না করছে। মায়ার কান্না দেখে ক্যান্টিনের একটা কর্মচারী বলে, ম্যাম, আপনাকে দুটো কথা বলি। আপনি সত্যিই অনেক অহংকারী। আপনার অহংকারের তীব্র বাতাস আমরা এখানে থেকেই উপভোগ করতে পারতাম। আপনার সেই অহংকার আজ আপনাকে ধ্বংস করে দিয়েছে। আমি অশিক্ষিত মূর্খ, বেশি দূর লেখাপড়া করতে পারিনি, তাও আপনাকে একটা কথা বলতে চাই। একটা কথা আছে, আপনি যেমন করবেন প্রকৃতি আপনাকে তেমনটাই ফেরত দিবে। এজন্যই বলে অহংকার করতে নেই। আজ নিজের চোখের সামনে অহংকারের পতন দেখলাম। মায়া কর্মচারীর কথা শুনে আরো জোরে কান্না করে দেয়। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আকাশের সাথে। আমার যে করেই হোক আকাশকে চাই, দরকার হয় আমি তার জন্য নিজেকে শেষ করে দিতেও রাজি। মায়া মাটি থেকে উঠে দৌড়ে কলেজের ভেতর ঢুকে যায়। তারপর সোজা আকাশের বাবার কাছে চলে যায়। স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আমি আকাশকে ভালোবাসি। শুধু ভালো না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর সেও আমাকে ভালোবাসে। আমি চাই তাকে বিয়ে করে তার সাথে সংসার জীবন কাটাতে। মায়ের কথা শুনে আকাশের বাবা থতমত খেয়ে যায়।
শুধু তাই নয়, মায়ার বাবাও সাথে দাঁড়িয়ে আছে আকাশের বাবার সেফটির জন্য। তিনিও থতমত খেয়ে যায়, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ আকাশের বাবার সামনে কিছু বলার মতন সাহস করতে পারছেন না তিনি। তুমি কি সত্যিই বলছো এসব? জি, আমি সত্যিই বলছি। আচ্ছা, আমি এই বিষয়ে আকাশের সাথে কথা বলছি। স্যার, আপনি একটু আকাশকে ডেকে আনার ব্যবস্থা করুন। আকাশের বাবার কথা শুনে প্রিন্সিপাল স্যার আকাশকে ডেকে আনতে লোক পাঠায়। আকাশ খবর পেয়ে অতিথি কক্ষে আসে। হ্যাঁ বাবা, বলো। আকাশ, তুই নাকি এই মেয়েকে ভালোবাসিস, আর এই মেয়েও তোকে ভালোবাসে, কথাটা কি সত্য? একদম মিথ্যা। আমি এই মেয়েকে ভালো টালোবাসি না। সো বাবা, তুমি এসবে কান দিও না। না স্যার, সে মিথ্যে বলছে। আমি জানি সে আমায় ভালোবাসে। মায়া কথা বলছে আর কান্না করছে। মা, আমায় ক্ষমা করো, আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না, কারণ আমার ছেলে আমার জন্য সবসময় সঠিক। তাছাড়া তোমার কথা যদি সত্যিও হয়ে থাকে, তাহলেও আমার কিছু করার নেই, কারণ তার জবানবন্দির সাথে তোমার জবানবন্দির মিল পাচ্ছি না। সো মা, ক্ষমা করো আমায়। প্রিন্সিপাল স্যার, চললাম এবার, আমার ছেলের খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই। আকাশের বাবা উঠে চলে গেল। এদিকে মায়া সজোরে চেঁচিয়ে কান্না করছে। আকাশের বাবা রুম ক্রস করতেই মায়া প্রিন্সিপালের সামনে আকাশকে জড়িয়ে ধরে ফেলে। এই আকাশ, প্লিজ এমন করিও না। আমি আমার ভুলের জন্য তো তোমার কাছে মাপ চাইছি। প্লিজ তুমি আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি সত্যিই থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি এতদিন তোমার ভালোবাসা উপলব্ধি করতে পারিনি, তার জন্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমায় মেনে নাও। তুমি আমায় যেমন বলবে আমি তেমন তেমন করব। আমি তোমার সমস্ত কথা শুনবো, তাও প্লিজ আমায় ছেড়ো না তুমি। মায়ার কর্মকাণ্ড দেখে রাগ উঠে গেল। এক ধাক্কা দিয়ে মায়াকে সরিয়ে দিলাম নিজের কাছ থেকে। আপনার সাথে আমার কোনো কিছুই নেই। সেদিন সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, যেদিন আপনি আমার অসুস্থ শরীরে কুকুরের মতন পিটিয়েছেন। আমি চাইলে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু করিনি। সেদিন আমি মুখ বুজে সহ্য করেছি, আর আপনি পাষাণের মতন আচরণ করেছেন। আজ আমার দিন, কিন্তু আমি কোনো প্রতিশোধ নিব না। প্লিজ আপনি আপনার মতন থাকুন। না, আমার তোমাকে চাই। তাতে যদি আমার জীবন চলেও যায়, তবেও যাবে। আপনার কোনো মূল্যই নেই আমার কাছে। আপনি মরে গেলেন কি বেঁচে আছেন সেটা দেখার জন্য মরিয়া ভাবটা আমার ভিতর থেকে চলে গেছে। ও কলিজা, প্লিজ এমন করিও না। স্যার প্লিজ, আপনি একটু ওকে বোঝান না। আকাশ, আমি বলি কি, তুমি মেয়েটাকে যদি মেনে নিতে, মানুষ বলতেই তো ভুল। আর মেয়েটা কিভাবে কান্না করছে দেখো। স্যার, ভুল মানুষ একবার করে, কিন্তু সে আমায় হাজারবার জখম করেছে। যেই ভুলের মাফ নাই। আকাশ, আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কষ্ট দূর করে দিব। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। একবার বললাম তো যে আপনার ক্ষমা নাই, আর আমি আপনার সাথে কোনোদিনও ওসব কিছুতে জড়াবো না। সো প্লিজ রাস্তা মাপুন। তুমি যতদিন আমায় ক্ষমা না করবে, ততদিন আমি তোমার রাস্তা ছাড়বো না। মেয়েটার কথা শুনে মেজাজ গেল আরো গরম হয়ে। না, এই মেয়ের থেকে দূরে গেলেই আমার মুক্তি মিলবে। স্যার, আমি এই কলেজে আর থাকবো না। আমি ট্রান্সফার হয়ে যাব এখান থেকে। এই কলেজে থাকার আর বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আকাশের কথা শুনে মায়া এবং প্রিন্সিপাল দুজনেই থতমত খেয়ে যায়। প্রিন্সিপাল স্যার আকাশকে বোঝাতে শুরু করে, কিন্তু সে কোনো মতেই এই কলেজে থাকবে না। আকাশ প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আমি তোমার পিতার মতন, আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এই কলেজে ছাড়িও না। তাহলে এই মেয়েকে আমার আশেপাশেও আসতে বারণ করেন। এই মেয়ে আমাকে বিরক্ত করলে আমি কলেজ ছেড়ে দিব। মায়া, তুমি আজকের পর আকাশের আশেপাশেও যাবে না। আমি চাই না তোমার জন্য সে কলেজ ছাড়ুক। তুমি যদি আজকের পর ওকে বিরক্ত করো, তাহলে তোমাকে আমি কলেজ থেকে বের করে দেব। প্রিন্সিপালের কথা শুনে মায়া একদম চুপচাপ হয়ে যায়। তার ভেতরে হাজারো স্রোতের কষ্টের বন্যা বইলেও সে চুপ হয়ে যায়, কারণ আকাশ কলেজ ছেড়ে চলে গেলে তাকে সে চিরতরে হারাবে। স্যার, আমি বাসায় চললাম। আর মায়া, আপনাকে শেষ একটা কথা বলে রাখি। নাদিয়ার বাবা নাদিয়ার সাথে আমাকে বিয়ে দিতে চায়। সো আমি যদি বিয়ে করি নাদিয়াকেই করব। এবার চললাম। আকাশ কলেজ থেকে বের হয়ে যায়। এদিকে আকাশের বলা শেষ কথাটা যেন মায়ার মনে বিশালভাবে আঘাত করে। এবার সে আর থাকতে না পেরে কান্না করতে করতে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়াদের কাছে চলে আসে। আমি অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়ার কাছে চলে আসলাম। তার সাথে রাফিও আছে। তাদের সাথে কথা শেষ করে বাসায় চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল লাগছে। ভাগ্যিস মাথার ক্ষতটা ঢেকে রেখেছিলাম, না হয়তো বাবার চোখে পড়লে কেয়ামত হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিত্যদিনের ন্যায় দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাব, কিন্তু শরীর দিচ্ছে না। না, আজ কলেজ যাব না, শরীরটা ভালো ঠেকছে না, তাই বাড়িতেই রয়ে গেলাম। অন্যদিকে নাদিয়া কলেজে যেতেই মায়া নাদিয়াকে চাপটে ধরে কান্না করে দেয়। আই মে, কি করছো কি তুমি? হ্যাঁ,
বোন প্লিজ আমার জীবনটা তুমি বরবাদ করিও না, আমার আকাশকে চাই। মায়া দেখো, তুমি যেহেতু আমায় বোন ডাকলে তাই তোমার সাথে আর খারাপ আচরণ করলাম না, কিন্তু একটা জিনিস কি জানো, তোমার জীবনটা তুমি নষ্ট করেছো। তুমি আকাশের সাথে ওসব খারাপ আচরণ না করলে আজ সে তোমার থাকতো। আমি জানি আমি ভুল করেছি, আর আমার ভুলের ক্ষমা আমি না হয় যে কোনো ভাবেই কাটিয়ে নিব, কিন্তু সে তো তোমাকে বিয়ে করতে চায়। সে আমায় বলেছে বিয়ে করলে নাকি তোমাকেই করবে। কি? আকাশ এসব কথা বলেছে? হ্যাঁ, সে এসব কথা বলেছে। তোমার বাবা নাকি তার সাথে তোমার বিয়ে দিতে চায়, তাই সে তোমাকেই বিয়ে করবে। মায়া, আকাশ যদি সত্যি এমনটা বলে থাকে তাহলে তুমি চিরতরে ওর থেকে সরে যাও, কারণ আমিও মনে মনে তাকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো তাকে মনের কথা বলতে পারিনি। সো প্লিজ ওর থেকে দূরে থাকো। নাদিয়া, কলিজার বোন আমার, প্লিজ তুমি এমনটা করিও না। মায়া, আমি কোনো কিছুই করছি না। সে যদি তোমায় মেনে নেয় তাহলে আমি তোমাদের মাঝেও আসবো না, কিন্তু আমার ভালোবাসা যখন সেধে আমার কাছে এসেছে তখন তা আমি হাতছাড়া করবো না। সো প্লিজ নিজের মতন থাকো আর আমাকে আমার মতন থাকতে দাও। নাদিয়ার কথা শুনে বুকের ভেতরটা খলখল করছে মায়ার। তার জন্য মরে যেতে ইচ্ছে করছে এখন। সে যেন কোনো মতেই নাদিয়াকে মেনে নিতে পারছে না আকাশের পাশে। আজ তার ভেতরের আর্তনাদ যেন কেউ শুনতে পাচ্ছে না। তার অহংকারী বান্ধবীগুলাও তার সঙ্গতা ছেড়ে দিয়েছে। সে উঠে কলেজ থেকে একটু দূরে একটা পুকুর আছে সেখানে চলে যায়। সেখানে গিয়ে ইচ্ছে মতন কাঁদতে শুরু করে। অন্যদিকে আকাশ অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছে। তখনই তার কাছে একটা ফোন আসে। সে নাম্বারটা চেক করে দেখে যে সেটা তার বাবার বডিগার্ডের নাম্বার, যার সাথে তার বরাবরের মতোই কন্টাক্ট রয়েছে। হ্যাঁ নাদিম ভাই বলেন। ভাই আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন। স্যারের উপরে ক্রিমিনাল গ্যাংয়ের ছেলেপেলে হামলা করেছে। স্যার অফিসে যাওয়ার সময় অনেক ছেলেপেলে একত্রে স্যারের গাড়ি আটকায় আর গাড়ি ভাঙচুর করতে আরম্ভ করে, যার দরুন স্যারের মাথায় অনেক চোট লেগেছে। ডক্টর বলেছে অসংখ্যজনক ওনার যে কোনো সময় বিপদে পড়তে পারে। নাদিম ভাইয়ের কথা শুনে ভিতরটা যেন মোচড় দিয়ে উঠলো। হে আল্লাহ, কি শুনলাম এসব! হে আল্লাহ, কি শুনলাম এসব! খোদার কসম, আমার বাবার যদি কিছু হয় তাহলে এক একটাকে খুঁজে বের করে 70 হাত মাটির নিচে দাফন করে দিব। আকাশ মাহমুদ কি সেটা এখনো কারোর চোখে পড়ে নাই? যেদিন পড়বে সেদিন পালাবার মতন জায়গা খুঁজে পাবে না কেউ। তারপর সেভাবে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হসপিটালে গিয়ে পৌঁছতে দেখি নাদিয়া সেখানে। নাদিয়াকে দেখেই যেন 1000 ভোল্টের একটা শক খেলাম। নাদিয়া, তুই এখানে কি করে? আর তুই না কলেজে ছিলি? আরে একটু আগেই আসলাম। বাবা একটু আগে আমায় ফোন করে তাড়াতাড়ি বলল কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াতে। তারপর আমি কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াই, আর ওনারা আমার সাথে করে এখানে নিয়ে আসে। বলে নাকি তোর বাবার উপরে হামলা হয়েছে, তাই আমি আসার আগেই অনেক কয়টা ফোনও দিয়েছে তাকে, কিন্তু তুই ফোন রিসিভ করিসনি। কি বলিস? তুই আমায় ফোন দিয়েছিস? দাঁড়া দেখি আগে। পকেট থেকে ফোনটা বের করে দেখি সত্যি নাদিয়া আমায় অনেক কয়েকটা ফোন দিয়েছে, কিন্তু আমি তাড়াহুড়াই আর খেয়াল করিনি। আচ্ছা ছাড় এখন এসব কথা। আগে বাবার কাছে গিয়ে দেখি কি অবস্থা। বাবাকে নাকি ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আমার যেন পুরো দুনিয়াদারি ভো ভো করে ঘুরছে। ইমার্জেন্সির সামনে যেতেই দেখি মা আর ছোট বোন বসে বসে কান্না করছে। আকাশ, তোর বাবার এমন ক্ষতিটা কে করলো রে? তোর বাবা কার এমন কি ক্ষতি করেছে যে তারা এভাবে হামলা করলো? তারা আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। মা, তুমি টেনশন করিও না, বাবা ঠিক হয়ে যাবেন। আর যারা এমন করেছে তাদের কিয়ামত আমি ঘটিয়ে দিব। তোমার ছেলে ভালো হয়েছে দেখে নিজের পরিবারের উপরে আঘাত সে সহ্য করবে না, সে তার কড়া জবাব দিবে। ওদের কাউকে ছাড়বি না তুই? না মা, ওদের কাউকে আমি ছাড়বো না। মা আর ছোট বোনকে কোনো মতে শান্ত করলাম। অন্যদিকে বাবার এই নিউজ শুনে মিডিয়ার লোক এবং নামি দামি নেতারা ছুটে এসেছে দেখার জন্য। সবাই হতাশ বাবাকে নিয়ে। কিছু সময় পর ডক্টর জানালো যে বাবা ডেঞ্জারের বাহিরে আছে। ডক্টরের কথায় সবার প্রাণ ফিরে আসলো। মা তো খুশিতে জায়নামাজে বসে পড়েছে। সবার মনে খুশির জোয়ার, কিন্তু আমার ভিতরে আগুন জ্বলছে। কে করেছে বাবার সাথে এমন ধরা কাজ? তাদের পেলে সত্যি কেমন ঘটিয়ে দিব না, একটু খোঁজ নেওয়া দরকার ক্রিমিনাল গ্যাংয়ের। এই নাদিয়া শোন তো, তুই এদিকে একটু খেয়াল রাখ, আমি একটু কাজে বের হব। আচ্ছা। নাদিয়াকে দায়িত্ব দিয়ে আমি বের হয়ে গেলাম ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে। অন্যদিকে মায়া তো পুরো পাগল হয়ে যাচ্ছে আকাশকে কলেজে দেখতে না পেয়ে। কয়েকদিন হয়ে গেল কিন্তু সে আকাশকে কলেজে দেখছে না। আবার সেই নাদিয়া নামের মেয়েটাও নাই। সে এসে রাফিকে ধরে। এই রাফি, আকাশ কোথায়? আর ওই নাদিয়া নামের মেয়েটাকেও দেখছি না কলেজে। আকাশ আর নাদিয়া আকাশের বাড়ি গেছে বিশেষ এক কাজে। রাফির এমন কথা শুনে মায়ের কলিজা যেন পুরোপুরি শুকিয়ে গেছে। ওরা দুজনে মিলে বাড়ি গিয়েছে, তাও আবার বিশেষ কাজে? না, হয়তো ওরা দুজন কোনো অঘটন ঘটাবে। ওরা হয়তো বিয়ে করে নেবে। না, এটা হতে পারে না।
আমার আকাশ আমি বাদে অন্য কাউকে বিয়ে করতে পারে না, তা আমি হতে দিব না। যেভাবেই হোক ওদের বিয়ে আমি আটকাবই। মায়া তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে যায়। তারপর বাসায় এসে জামা কাপড় গুছিয়ে আকাশের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশের বাসায় যেতে তেমন কোনো সমস্যাই হবে না তার, কারণ আফজাল সাহেবের বাসা এক নামেই পরিচিত। কিন্তু মায়ের ভেতরে যেন এক রকমের তুফান বইছে। সে মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে তাদের যেন বিয়ে না হয়। অন্যদিকে আকাশের বাবাকে বাড়িতে আনা হয়। আগের চেয়ে মোটামুটি সুস্থ তিনি।